তোরা তখন থেকে কি করছিস? আর এখন নিজের ভাইয়ের থেকে এভাবে টাকা নেবে? সালমান অনায়াস ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, তোর কাছ থেকে নেব না তো কি তোর বাপের কাছ থেকে নেব? তাছাড়া এমন করছিস কেন? আহির 6 বছর পর বউ পেয়েছিস, সেই খুশিতে তোর আমাদের ধরে ধরে টাকা দেওয়া উচিত। সালমান এক ঝলক হাসি দিল, তারপর চোখ টিপে যোগ করল, টাকা না দিলে কিন্তু ভেতরে ঢুকতে দেব না, ফাইনাল। ভাবি কিন্তু ঘরে আছে। এবার আবার বলিস না যে তুই যেতে চাস না। ঈশান খানিকটা চুপ থেকে বলল, হ্যাঁ আহির ভাই, এত বছর পর বিদেশ থেকে এসেছো, এইটুকু দাবি তো করতেই পারি। আর আগের বার আমরা এই সুযোগ পাইনি, কারণ তুমি তো। ঈশান অর্থপূর্ণ একটা বিরতি দিল, যেন ইঙ্গিতপূর্ণ কিছু বলছে। তারপর গলায় সামান্য কৌতুকের সুর এনে বলল, এবার আর টাকা না নিয়ে তোমাকে বাসর ঘরে, মানে নুহার কাছে যেতে দিচ্ছি না। আহির বিরক্ত চোখে তাকালো। তোরা দুজন কত লাগবে বল। অনন্যা তাড়াহুড়ো করে বলল। 10,000 হলেই হবে। আহির এক দৃষ্টিতে অনন্যার দিকে তাকালো, তারপর চোখ কুঁচকে বলল। অনন্যা, তুই 10,000 বারণ করতে পারিস? অনন্যা ঠোঁট ফুলিয়ে বলল। ভাইয়া তাও না, অনেক রাত হয়ে গেছে। আহির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য নিজেকেই দোষারোপ করছে। খানিকটা বিরক্ত গলায় বলল। আমার কাছে এখন টাকা নাই, গেস্ট রুমে ওয়ালেট আছে, সকালে নিস। সালমান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, যেন এই সিদ্ধান্ত কিছুতেই মানবে না। না না, তা হবে না, এখনই লাগবে। তুই আমাদের সাথে চল। এত ডেফারেট হচ্ছিস কেন ভাবির কাছে যাওয়ার জন্য? আহির এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বুঝতে পারল এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। সামান্য হাসল, তারপর মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে, চল। সালমান আর ঈশান খুশিতে একে অপরের দিকে তাকালো। অনন্যা হেসে হাততালি দিল। নিশি অসহায়ের মতো তাকিয়ে থাকলো। আহির ঘরের ভেতরে পা রাখতেই সালমান দরজাটা ঠেলে বন্ধ করে দিল, মুখে দুষ্টু হাসি, চোখে কৌতুকের ঝিলিক। অল দ্য বেস্ট। আহির খানিকটা অস্বস্তিতে দরজার দিকে একবার তাকালো, তারপর ধীর পায়ে সামনে এগিয়ে গেল। ঘর জুড়ে এক ধরনের চাপা নীরবতা, যেন বাতাসও নিঃশব্দে অপেক্ষা করছে। নুহা খাটে হানা দিয়ে বসে আছে, হাতে ফোন, মনোযোগ তার স্ক্রিনে। আহির কয়েক কদম এগিয়ে এলে নুহা পাশে রাখা একটা বালিশ তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে নিষ্পৃহ স্বরে বলল। দেখুন, এক ছাদের নিচে থাকতে বাধ্য হয়তো, কিন্তু এক বিছানায় আপনার সঙ্গে, ওফ, নো ওয়ে। আহির বালিশটা হাতে নিল, এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর মৃদু স্বরে ফিসফিস করলো। আমার বিছানা, আমার বিছানা, আমার ঘর, আর আমাকে বলে সর। নুহা ভ্রু কুচকে তাকালো। কিছু বললেন? আহির একটু হেসে বালিশটা হাতে নিয়ে সোফার দিকে এগোলো। বসতে বসতে কেবল একবার পেছন ফিরে তাকালো, চোখে কেমন যেন এক গভীরতা খেলা করছিল। বলছিলাম, আপনাকে শাড়িতে অপূর্ব সুন্দর লাগছে, আর একটা সুযোগ যখন পেয়েছে ভাবছি কাজে লাগাবো। নুহার হাত থমকে গেল, ফোনের স্ক্রিনে আর মনোযোগ থাকলো না। অবাক হয়ে আহিরের দিকে তাকালো। সুযোগ বলতে এই লোক কি বোঝাতে চাইছে? পরের দিন সকালে নুহা ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে নিচে নামতেই আরিফা এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করল। কোথায় যাচ্ছ? নুহা পিছনে ফিরে তাকিয়ে ঠোঁটে এক মৃদু হাসি ফুটিয়ে বলল। আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন? আমি কোথায় যেতে পারি? আরিফা একটু কড়া গলায় উত্তর দিল। শুধু ভার্সিটি গেলেই তো হবে না, সংসারের দায়িত্বও নিতে হবে। নুহা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল। মানে? আরিফা তীক্ষ্ণ ভঙ্গিতে বলল। মানে রান্নাঘর থেকে শুরু করে এই বাড়ির সব দায়িত্ব তোমাকে নিতে হবে। ছেলের বউকে সব বুঝিয়ে দিয়ে আমি এবার এসব কিছু থেকে মুক্ত হতে চাই। নুহা খানিকটা অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সিঁড়ি থেকে আহিরের গলা শোনা গেল। আম্মু, আজকের মতো ওনাকে ছেড়ে দাও, ওনার পরীক্ষা আছে, আগে সেটা দিয়ে আসুক, তারপর তোমার পরীক্ষা দেবে, তাই না নুহা? নুহা একবার আহিরের দিকে তাকালো, তারপর একটুখানি বিরক্ত হয়ে আরিফার দিকে ফিরে বলল। এখনকার মতো আপনার কোনো কথাই আমি শুনতে পারবো না, সরি। ফিরে এসে যা বলার বলবেন, আপনার যা ড্রামা করার করবেন। বলে দ্রুত পা বাড়িয়ে সোজা বেরিয়ে গেল। আরিফা রাগিয়ে ফুঁসতে লাগলেন, আহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন। তুই এই মেয়েটার জন্য আমাকে চুপ করালি?
দেখলি তো মেয়েটার ব্যবহার। গ্রীষ্মের দুপুর যেন এক অলিখিত নিস্তব্ধতার পরে আঁকা একটি ছবি। আকাশের বুকে দীপ্তিমান সূর্য তার প্রখর তেজে চারপাশকে পুড়িয়ে দিয়েছে, যেন এই পৃথিবীটা তার আগুনে ঝলসে উঠছে। মাঠের সোনালি ফসল, গাছের কচি পাতা, পথের ধুলোকণা সবকিছুই যেন সেই স্তব্ধ বাতাসে ক্লান্ত হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। বাতাসও যেন গাছের ছায়ায় এসে এক চুপচাপ শ্বাস ফেলে, হাঁপিয়ে উঠেছে। নিচতলা থেকে ভেসে আসা আরিফা বেগমের কণ্ঠস্বর নোহার কানে পৌঁছলে সে এক ঝটকায় থেমে গেল। বিরক্তির রেখা ফুটে উঠল তার মুখাবয়বে। ডাক উপেক্ষা করার ইচ্ছে থাকলেও বারবার সেই ডাক উপেক্ষা করা সম্ভব হলো না। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল সে। ডাইনিং টেবিলে চারপাশে সবাই ইতোমধ্যে বসে গেছে। নোহাকে দেখেই আরিফা বেগম ধীরে বললেন, কখন থেকে ডাকছি, এসো খাবার খেয়ে নাও। নোহা অনাগ্রহের সঙ্গেই উত্তর দিল। এতে ডাকার কি ছিল, আমি তো আসতামই। তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আরিফা বেগম কিছুক্ষণ নীরবে বসে রইলেন, যেন মনে মনে ঠিক করছিলেন কিভাবে কথা বলবেন। তারপর ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তবে শুধু খাওয়ার জন্য তোমাকে ডাকিনি, তোমার পরীক্ষা তো শেষ তাই না? আমি আজকে আমার বোনের বাসায় যাচ্ছি, এখনই বের হব। তবে এবার এই সংসারের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি, দেখি কেমন সামলাও। আরিফা বেগম রমাকে ডাকলেন। রমা তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। রমা, আমি যে কয়দিন থাকি সেই কয়দিন এই বাড়ির দায়িত্ব নুহা আপামনির। রান্না বান্না থেকে শুরু করে ঘরের অন্যান্য বিষয়েও তার কাছেই জিজ্ঞেস করবে। রাতে কি রান্না হবে সেটাও আপামনির থেকে জেনে নিও। আমি একটু পর বের হব। রমা মাথা নত করে সম্মান দিয়ে হ্যাঁ বলল। আহির, তুই কবে ফিরছিস? শেহনাজ মীরের কথাটি কানে বাজতেই আহির থমকে দাঁড়ালো। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, চোখে বিস্ময়ের ছাপ। ফুপি, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আগেও কথা হয়েছে, আমি তো বলেছিলাম। শেহনাজ মীর এবার সরাসরি আহিরের চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তুই বলেছিস, তবুও আমি আবার বলছি তুই ফিরে যা আহির। তুই কি দেখছিস না তোর আসার পর থেকে বাড়িতে ঝামেলা বেড়ে গেছে। তোর মা বাবা পাগলের মতো ওই ছোট্ট একটা মেয়ের কাঁধে গোটা রাজ্যের দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে। ও কেন এইসব ঘরবাড়ি সামলাবে? ও তো কখনোই চায়নি তোর বউ হতে, তাও জোর জবরদস্তি করে তোর বাবা ওকে রীতিমতো বাধ্য করেছে। মেয়েটার জীবনের বাকিটুকু এখন শেষ হতে চলেছে, আর এই সব কিছু কেবল তোর ফিরে আসার জন্য হয়েছে। শেহনাজ মীর এক মুহূর্ত থামলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, তুই তো আমাকে কথা দিয়েছিলি আহির, যে তুই আর কখনো ফিরবি না। তুই সব ভুলে গিয়েছিস, কেন এসেছিস? আহির চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে রইল, তারপর ধীর সুরে বলল, ফুপি, আমার সব মনে আছে। আজ থেকে 6 বছর আগে যখন পুরো বাড়ির লোক আমার কথা শোনেনি, তখন একমাত্র আপনিই ছিলেন। তিনি আমাকে বুঝেছিলেন। আপনি আমাকে পালিয়ে যেতে সাহায্য করছিলেন, বিদেশ যেতে সাহায্য করেছিলেন। বিদেশে থাকাকালীনও আপনি সবসময় আমাকে সাহায্য করেছেন, আমার পড়াশোনার খরচ বহন করেছেন। এই সব কিছুর জন্য আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। একটু থেমে আহির আবার বলল, কিন্তু আমি ইতালিতে থাকাকালীন প্রতিদিন আফসোস করেছে, এটা ভেবেছে আমার আসা উচিত হয়নি। নিজের ঘর, নিজের কাছে মানুষগুলোকে ছেড়ে থাকতে যে যন্ত্রণা অনুভব করেছে তা শুধু আমি জানি। অনেক চেষ্টা করেছে নিজেকে বুঝিয়ে নিতে, 6টা বছর পার করেছে এই ভেবেছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরে আমার মনে হলো নিজেকে জোর করে প্রিয় মানুষগুলোর থেকে সরিয়ে রাখার চেয়ে বাড়ি ফিরে সবার কাছে মাপ চেয়ে নেওয়াই ভালো। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই, আমি জানি না কেন আমার ফিরে আসাতে আপনি খুশি নন, তবে আমি সরি, বাট আমি ঠিক করেছি আমি আর ফিরে যাব না। এতক্ষণে ঠান্ডা স্বরে কথা বলা শেহনাজ মীরের কণ্ঠ এবার প্রচণ্ড রাগ ঝরে পড়ল। তোর যা ইচ্ছে, তুই একদম তোর বাপের মতো হয়েছিস আহির, অকৃতজ্ঞ। বাবার মতোই সবার থেকে শুধু কেড়ে নিতেই জানিস, অন্যদের কষ্ট দিতে জানিস। আহিরের মুখের দিকে আর একবারও না তাকিয়ে তিনি দ্রুত চলে গেলেন। আহির স্থির দাঁড়িয়ে রইল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, অথচ তার মনে যেন এক ঝড় বইছে। আমি কেড়ে নিতে এসছি?
শেহনাজ মীরের কথাগুলো আহিরের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন শব্দগুলোর প্রতি অর্থ বোঝার চেষ্টা করছে। আহির স্থির দাঁড়িয়েছিল, মুখটা কঠিন, দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। শেহনাজ মীরের কথাগুলো এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি শব্দ বুকের গভীরে গেঁথে গেছে। ঠিক তখনই সালমান আর ঈশান এগিয়ে এলো। সালমান কৌতূহলী দৃষ্টিতে আহিরের মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর আবার কি হলো? ভাবি মেরেছে নাকি? সালমানের কথা শুনে ঈশান হেসে ফেলল, কিন্তু আহির কোনো প্রতিক্রিয়া দিল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোর ফালতু কথা বন্ধ কর, সামনে থেকে সর। এক পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু সালমান পথ আটকে দাঁড়ালো। শোন, তোকে একটা কথা বলার ছিল। ও আসতে চাইছে। ঈশান ফ্রুকুসকে বলল। ওটা কে? ইরিনা। আহিরের চোখে এক মুহূর্তের বিস্ময় খেলে গেল, কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস ও হঠাৎ কেন আসতে চাইছে। সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ভাই, তুই তো জানিস আমার মা বাংলাদেশি। বাবা কাজের সূত্রে বাংলাদেশে এসে মাকে বিয়ে করেছিল। যদিও আমার নানুর বাড়ি বাংলাদেশে, বিশেষ কারণে আমার জন্মের পর কখনো এখানে আসা হয়নি। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল দেশটা দেখার। অবশেষে তোকে দেখে আমিও চলে এলাম। ইরিনারও অবস্থা একই রকম, ওর নানুর বাড়ি এখানেই। তুই জানিস, তুই চলে এসেছিস, আমি এসেছি, তাও ও আসতে চাইছে। আহির নিষ্পৃহ কণ্ঠে বলল। ওকে বল, ও যেন এখানে না আসে, বলবে আমি বারণ করেছি। সালমান হতাশ মুখে ঈশানের দিকে তাকালো। আরে কিন্তু আহির, ও তো অলরেডি মনে হয় আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। নুহা সোফায় বসেছিল, তার চোখে স্পষ্ট অস্থিরতা আর রাগ, অথচ সে বাইরে থেকে সম্পূর্ণ শান্ত। রমা দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আপামনি দুপুরে কি রান্না হবে? যদি বলেন। অনেক বেলা হয়ে গেছে, আপনি কি নিজে রান্না করবেন? নুহা তার দিকে তাকালো, গভীর দৃষ্টিতে কিছুক্ষণ নীরব রইল, তারপর ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি রান্না করতে পারি না। আপনি রান্নাটা করে দিন। কি কি রান্না করা যায় একটু ভেবে বলুন তো। রমা কিছুক্ষণ চিন্তা করে বলল, আসলে আপামনি, ভাবি কইছে আহির বাবা অনেক দিন পর বাড়িতে ফিরেছে, তাই যেন ওনার পছন্দ মতো রান্না হয়। নুহার ঠোঁটে এক তীক্ষ্ণ বিদ্রুপের হাসি ফুটে উঠল, চোখের গভীরে খেলা করল এক ধরনের শীতল প্রতিশোধ স্পৃহা। ধীর ধীর কণ্ঠে বলল, তাহলে একটা কাজ করুন, চিংড়ি মাছের মালাইকারি, লাউ দিয়ে চিংড়ি আর শাক দিয়ে চিংড়ির একটা ভাজি করেন। আজকে আমার চিংড়ি খেতে খুব ইচ্ছে করছে। সে কয়েকদিন ধরে নুহা লক্ষ্য করেছে আহির চিংড়ি মাছ পছন্দ করে না, এমনকি যতটা সম্ভব এড়িয়ে চলে। আজ নুহা ইচ্ছে করেই এসব রান্নার আয়োজন করল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলা করছিল। রমা কিছুটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু আপামনি, আহির বাবার তো। কথাটা শেষ হওয়ার আগেই নুহা কঠিন দৃষ্টিতে তাকালো, গলায় একরকম অস্বাভাবিক শীতলতা এনে বলল, যা বলেছি তাই করুন। রমা আর কিছু বলার সাহস পেল না, শুধু নীরবে রান্নার কাজে লেগে গেল। নুহার নির্দেশ অমান্য করার সাধ্য তার ছিল না। রাত প্রায় 10টা। রফমির, শেহনাজ মীর, আফিয়া সবাই আগেই খেয়ে নিয়েছে। ঘর জুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা। কিন্তু অন্যদিকে লুডো খেলায় মত্ত বাকিরা হেসে গল্পে জমিয়ে তুলেছে আড্ডায় আসর। হঠাৎ নুহার ডাক আসতেই সবাই খাওয়ার টেবিলে এসে বসল। গরম ধোয়া ওঠা খাবারের সুঘ্রাণে টেবিলটা ভরে উঠেছে। অনন্যা বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল, আজকে রান্না কি তুমি করেছো নুহাবু? নুহা মাথা নাড়িয়ে বলল, না, অনন্যা, তবে রান্নাগুলো আমার পছন্দই হয়েছে। আহির খাবারের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, সবই তো চিংড়ি মাছ। আচ্ছা নুহা, আর কিছু রান্না করেননি? কেন, আপনার পছন্দ হয়নি? আমি তো অনেক যত্ন করে রান্নাগুলো করিয়েছি। সালমান খেতে খেতে বলল, ভাবি, রান্নাটা দারুণ হয়েছে। কিরে আহির, ভাবি এত ভালোবেসে রান্না করছে আর তুই অন্য কিছু খুঁজছিস? আহির মুস্কি হেসে বলল, তোর ভাবে যদি সত্যি ভালোবেসে করে থাকে তাহলে আমারও কবুল। এরপর এক টুকরো চিংড়ি মুখে দিয়ে বলল। আসলে মজা তো হয়েছে। নুহা খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, তাহলে আর একটা দিই। আহির মুস্কি হেসে বলল। দিন। সালমান সামনে বসা নিশির দিকে তাকিয়ে কৌতুক ভরা গলায় বলল,
নিশি, আমাকে আর একটা দিন তো। নিশি স্বাভাবিক ভঙ্গিতে বলল, নিজেই নিয়ে খান। আপনি এত হিংসুটে কেন বলুন তো? অনন্যা হেসে সালমানের প্লেটে একটা চিংড়ি রেখে বলল। এবার ঠিক আছে। সালমান মুস্কি হেসে বলল। ধন্যবাদ অরণ্য। অনন্যা ভ্রু কুঁচকে বলল। কি? ঈশান খানিক বিরক্ত হয়ে বলে উঠল। সালমান ও অন্যান্য। টেবিলের চারপাশে হাসির রোল উঠল। নুহা একটু অবাক হলো বটে, আহির এত সহজে সব মেনে নিল। নুহা ভেবেছিল আহির চিংড়ি মাছ পছন্দ করে না, তবে আহির দিব্যি হাসি মুখেই খাচ্ছে। আহির দ্রুত ঘরে ঢুকলো, তার চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, নিঃশ্বাসে অজানা এক অস্থিরতা। ব্যাগের ভিতর হাত চালিয়ে কি যেন খুঁজতে লাগলো। হাতের আঙুল কাঁপছিল, প্রতিবারই খালি হাতে বেরিয়ে আসছিল, যেন প্রয়োজনীয় জিনিসটি কোথাও হারিয়ে গেছে। হঠাৎ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। না, নে। তারপরই যেন সব বদলে যেতে লাগলো। প্রথমে সামান্য চুলকানি, তারপর মুহূর্তের মধ্যেই তীব্র হয়ে উঠল অনুভূতিটা। গলা শুকিয়ে আসতে লাগলো, যেন কেউ এক মুঠো বালু ঢেলে দিয়েছে কণ্ঠনালীতে। নিঃশ্বাস নিতে গিয়ে বাধা পেল। বুকের ভেতর অজানা এক চাপ যেন সমস্ত শরীরকে সংকুচিত করে ফেলেছে। চারপাশের আলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, কেমন দুলে উঠছে তার সামনে। আহির অসহায়ের মতো হাত বাড়ালো, শক্ত করে খাটের প্রান্ত ধরে রাখার চেষ্টা করল, কিন্তু শরীর যেন আর তাকে সহায়তা করছিল না। আঙুলের মধ্যে এক বিন্দু শক্তি নেই। একে একে যেন সব অনুভূতি মুছে যেতে লাগলো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, অদ্ভুত এক ভারিতা গলায় আটকে গেছে। বুকের ভেতরটা যেন জড়িয়ে আসছে ধাতব শিকলে। শরীরের প্রতিটি কোষ বিদ্রোহ করে চলেছে, কিন্তু সে যেন কিছুই করতে পারছে না। একসময় সমস্ত প্রতিরোধ শক্তি হারিয়ে গিয়ে সে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। চোখের পাতা কেঁপে উঠল একবার, দুবার, তারপর ধীরে ধীরে নামতে লাগলো অন্ধকারের পর্দা। নুহা ঘরে ঢুকতেই থমকে গেল, ভ্রু কুঁচকে তাকালো খাটের দিকে। আহির কেন ওভাবে শুয়ে আছে, আর খাটে বা কেন শুয়ে আছে? এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে মাথা নাড়িয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো। একটু ভালো করে কথা বলেছি বলে কি ভেবে নিয়েছে এ লোক? আহির, আহির কি করছেন আপনি? এখানে কেন শুয়ে আছেন? উঠুন বলছি। কোনো সাড়া নেই। নুহার বিরক্তি এবার অস্বস্তিতে বদলে গেল। একটু ঝুঁকে আহিরের মুখের দিকে ভালো করে তাকালো। স্বাভাবিকের তুলনায় যেন একটু ফ্যাকাশে লাগছে। ঠোঁটের কোণে হালকা নীলচে আভা। বুকের ভেতর শঙ্কার ঢেউ উঠতেই সে ভয় মেশানো গলায় আবার ডাকলো। আহির, শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? আহিরের নিথর দেহ কোনো প্রতিক্রিয়া দেখালো না। এক ঝটকায় ভয় চেপে ধরল নুহাকে। দেরি না করে ছুটে গেল পাশের ঘরে রোফ মিরকে ডেকে নিয়ে আসলো। রোফ দ্রুত ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। আহিরের নিস্তেজ শরীর দেখে চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে কাঁধ ধরে নাড়িয়ে ডাকলো। আহির, আহির, কি হয়েছে তোমার? কোনো উত্তর নেই। রোফ এবার নুহার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল। আহির কি চিংড়ি মাছ খেয়েছিল? নুহা হতবম্ব হয়ে মাথা নাড়ল। হ্যাঁ। রোফ হঠাৎ ফুঁসে উঠল। ওকে চিংড়ি মাছ কেন দিয়েছ? আহিরের ভয়ঙ্কর অ্যালার্জি আছে চিংড়িতে, তুমি কেন ওকে এটা দিলে? রোফ দেরি না করে দ্রুত আহিরের মুখের কাছে ঝুঁকে আবারও ডাকল। আহির, চোখ খোলো আব্বা, শুনতে পাচ্ছ? সাড়া না পেয়ে তার মুখে ভয় ফুটে উঠল। দ্রুত করে বলল। নুহা, ঈশানকে বলো এক্ষুনি গাড়ি বের করতে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথম আলো ফুটতেই শহরের আকাশটা যেন নীলচে আলোয় রাঙিয়ে উঠল। রাতের ঘন অন্ধকার বিদায় নিয়ে নতুন দিনের সূর্য আর কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, যেন অন্ধকার পেরিয়ে নতুন কিছু শুরু করার আহ্বান জানাচ্ছে। কিন্তু ঘরের ভিতরে পরিবেশ ঠিক তেমন ছিল না। সেখানে ছিল এক অদ্ভুত ভারিতা, এক চাপা শ্বাসরোধী পরিবেশ। বিছানার উপরে নিস্তেজ আহির শুয়ে আছে। কিছুক্ষণ আগেই তাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। শরীরটা নিথর, মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ম্লান হয়ে গেছে। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। নুহা ধীর পায়ে ঘরের ভিতরে প্রবেশ করল। তার দৃষ্টিটা আহিরের উপর স্থির হয়ে রইল কিছুক্ষণ। মনে মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল তার ভেতর। সে কি জানত এতটুকু ঘটনা এমন ভয়ানক পরিণতি ডেকে আনবে? তবুও তার মনে তীব্র রাগ জন্মাচ্ছিল আহিরের প্রতি। যদি ওনার এত সমস্যা ছিল, তাহলে খাওয়ার কি দরকার
দরকার ছিল? সে জানতো না, কিন্তু আহির তো জানতো নিজের জীবনে এতটা খেলতে পারে কেউ। এমন ভাবনার মাঝেই ঘরে প্রবেশ করলো আরিফা বেগম। আরিফার চোখে গভীর উদ্বেগ, মুখে ক্লান্তির ছাপ। ধীরে ধীরে আহিরের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে আলতো করে একটি চুমু এঁকে দিলেন। আহিরের অচেতন নিঃশ্বাসের শব্দ শুনে যেন আরও ভারী হয়ে উঠল তার বুক। এরপর আচমকা নুহার দিকে তাকিয়ে তার হাত ধরে বললেন, চলো আমার সঙ্গে। কণ্ঠস্বরে কোনো কঠোরতা ছিল না, কিন্তু ছিল দৃঢ়তা। নুহা কিছু বলার সুযোগ পেল না। আরিফা বেগম তাকে প্রায় টেনে নিয়ে এলেন নিচে। ড্রয়িং রুমে বসেছিলেন রৌফ মীর, শেহনাজ মীর আর আফিয়া বেগম। তাদের চোখে মুখে এক প্রকার শঙ্কা আর ক্ষোভের ছায়া। নুহাকে দাঁড় করিয়েই আরিফা বেগম বলতে শুরু করলেন, তুমি এতটা নিচে নামতে পারলে কিভাবে? হ্যাঁ, আমি মানলাম তুমি আহিরকে স্বামী বলে মানতে চাও না, হয়তো তুমি ওকে ঘৃণা করো, কিন্তু তাই বলে ওকে মেরে ফেলতে চাইবে? এত বড় সাহস হলো কিভাবে? ওর থেকে মুক্তি চাও তুমি, সেটা বুঝলাম। তাই বলে এই পথটাই বেছে নিলে? কেন করছো এসব? শেহনাজ মীর তাড়াতাড়ি এগিয়ে এসে আরিফার হাত থেকে নুহাকে ছাড়িয়ে নিয়ে বললেন, আহ ভাবি, আপনি কি করছেন? নুহা কি জেনে বুঝে এমন কাজ করতে পারে? আরিফার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, যেন কোনো যুক্তি তাকে শান্ত করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ধরলাম সে ইচ্ছে করে করেনি, কিন্তু তাতেও তো দায়িত্বহীনতা কমে না। তুমি জানো আজকে আহিরের প্রাণ যেতে পারতো। তারপর তিনি গম্ভীর কণ্ঠে রমাকে ডাকলেন। রমা, বলো তো কাল রাতে কি কি রান্না হয়েছিল? রমা মাথা নিচু করে আস্তে আস্তে বলল, চিংড়ির মালাইকারি, চিংড়ি দিয়ে লাউ আর শাক দিয়ে চিংড়ি। আরিফার চোখ যেন আরো জলজল করে উঠল। বা, সব কিছুতেই চিংড়ি? আর এই রান্নাগুলো নিশ্চয়ই তোমার আপামনি করিয়েছে। তুমি তো জানো আহিরের অ্যালার্জির কথা। আমি কি তোমাকে প্রথম দিন বলিনি? তাহলে কেন বলনি তোমার আপামনিকে? কেন ওকে খেতে দিয়েছো? রমা আমতা আমতা করে বলল। ওহ, আসলে আমি নুহা তাকে থামিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমি জেনে শুনেই এসব রান্না করিয়েছি। রমা আন্টি আমার সাবধান করেছিলেন, কিন্তু আমি শুনিনি। শুধু আপনার ছেলে নয়, আপনাদের সবার জীবন থেকে মুক্তি চাই আমি। তবে যদি আমি কখনো আপনার ছেলেকে মারতে চাই, তাহলে চিংড়ি মাছ নয়, সোজা বিষ দেব, বুঝেছেন? কথাগুলো শেষ করে নুহা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা ঘুরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শেষ কথাগুলো যেন বিদ্যুতের মতো ছড়িয়ে গেল ঘরের বাতাসে। চারপাশ মুহূর্তেই ভারী হয়ে উঠল, কেউ কথা বলতে পারছিল না। আরিফা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, শুনলেন? শুনলেন এই মেয়ের কথা? আর আপনারা চাইছেন আহির এই সঙ্গে সংসার করুক? এই মেয়ে সংসার করবে যে নিজের স্বামীকেই মারার পরিকল্পনা করে? তিনি রৌফ মীরের দিকে তাকিয়ে আরো কঠিন স্বরে বললেন, আমি বলে দিলাম, এই মেয়ের জন্য যদি আমার আহিরের আর কোনো ক্ষতি হয়, তাহলে সেই দিন হয়তো সে এই বাড়িতে থাকবে, আর নয়তো আমি। নুহা ঘরে পা রাখতেই আহির তার দিকে এক চিলতে হাসি দিয়ে তাকালো। নোহা, নিচে এত চেঁচামেচি কি নিয়ে? আপনি কি আবার চিংড়ি মাছ রান্না করতে বলেছিলেন? আহির কথাটি বলতে গিয়ে একটু মজা করে হাসল। নুহা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটে এক হালকা হাসি রেখে বলল, একই প্ল্যান কি মানুষ বারবার করে? দেখুন না, আপনাকে মারার জন্য এত কিছু করলাম, তাও দিব্যি বেঁচে আছেন। আহির মুচকি হাসল। আপনি আমাকে মারতে চেয়েছিলেন, তাও আবার চিংড়ি মাছ দিয়ে? এটাও কি বিশ্বাস করব? নুহা বাঁকা হাসি দিয়ে বলল, কেন বিশ্বাস করবেন না কেন? আপনার মায়ের তো তাই মনে হয়। যাই হোক, একটা কথা বলুন তো, আপনি তো ভালো করেই জানতেন খাওয়ার পর আপনার কি অবস্থা হতে পারে, তাহলে কেন খেলেন আপনি? আহির একটুখানি হাসল। হঠাৎ চিংড়ি মাছ দেখে খেতে ইচ্ছা করছিল। তাছাড়া আপনি এত করে খেতে বললেন, লোভ সামলাতে পারলাম না। নুহা ঠোঁটের কোণে একটু হাসি রেখে বলল, তাই বলে যদি আমি বিষ দিতাম, তাও কি খেয়ে নিতেন আপনি? আহির মুচকি হাসি দিয়ে বলল, অবশ্যই, হয়তো প্রথমবার শেষ করে আরো একবার চেয়ে নিতাম খাওয়ার জন্য। তবে আপনি যদি দিতে পারেন তাহলে। নুহা তীব্র কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি পারবো না? কেন এমন মনে হলো আপনার? এমনিতেই চিংড়ি মাছ তো আমিই দিয়েছিলাম, আর ওটা আপনার জন্য বিষের থেকেও কম কিছু ছিল না। ঈশান বলছিল একটুর জন্য বেঁচে গেছেন আপনি। বলেই নুহা ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে আহির ঠান্ডা গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস।
নুহার পা থমকে গেল। সে ধীরে ধীরে ফিরে তাকিয়ে বলল, কি বললেন? বিশ্বাস করেন, তাও আমায়? দ্বিতীয়বার এমন ভুল করবেন না আহির। এই পৃথিবীতে যারা আপনাকে নিজেদের শত্রু মনে করেন তাদের সবার আগে আমার নামটা থাকবে। তাই কি গ্যারান্টি বলুন তো? আপনাকে তো আমি মারতেও পারি। আহির ঠোঁটে এক স্নিগ্ধ হাসি রেখে বলল, শত্রু তো অনেক আছে, আপনার মতো নেই। কাল রাতে আপনাকে ওই অবস্থায় দেখে আপনি আমার আব্বাকে ডাকতে এক মুহূর্ত দেরি করলেন না। তারপরও বলবেন আপনি আমাকে মারতে চান? নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, অসহায়তার সুযোগ নেওয়া আপনাদের কাজ, ওটা আমার সাথে যায় না। আমি এসব আরো কঠিনভাবে শেষ করতে চাই। আহির এবার গম্ভীর চোখে তাকালো নুহার দিকে। এক অদ্ভুত প্রশান্তি ছিল তার মুখে। তারপর ধীরে ধীরে বলে উঠল, আমি তো শেষ হতে চাই, যদি শেষটা আপনার সাথে হয়। নুহা আর কিছু না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার দেখে আহির একটু মুচকি হাসল। তার মুখে এক অজানা আনন্দের ছাপ। নিশি কলেজ থেকে তার বান্ধবীর সাথে গল্প করতে করতে বেরিয়ে এলো। সামনে তাকিয়ে চোখ আটকে গেল। কলেজের সামনে দাঁড়িয়ে আছে সালমান। কালো শার্ট, প্যান্ট, চোখে সানগ্লাস, একটা স্টাইলিশ লুক, যেন পুরো কলেজের নজর আকর্ষণ করতে এসেছে। নিশি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর দেখতে লাগলো একের পর এক মেয়েরা এসে সালমানের সাথে কথা বলছে, আর সালমানও হাসি মুখে তাদের সাথে কথোপকথনে মগ্ন। এমন দৃশ্য দেখে নিশি অবাক হয়ে একটু থমকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সালমান তার দিকে চোখ তুলে মুচকি হাসি দিয়ে বলল, আরে ক্যাকটাস মানে নিসি ম্যাডাম, আপনি এখানে কি? নিশি খানিকটা অবাক হয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা তো আমার আপনাকে প্রশ্ন করা উচিত। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এটা তো আমার কলেজ। সালমান হেসে বলল, আপনার বাবার যেন আমার কলেজ বলুন যে আপনি এখানে ছাত্রী। সেই আমি, যাই হোক, আপনি এখানে কেন? কি করতে এসেছেন? ও, মেয়েদের সাথে ফ্লার্ট করছেন? সালমান একটু ফিসফিস করে বলল, বলছি চলুন বাসায় গিয়ে কথা বলি। এখানে তো দেখছেন মেয়েরা কিভাবে গায়ের উপর পরে কথা বলছে, তার উপর আপনি বলছেন আমি ফ্ল্যাট করছি। আমার কিন্তু একটু লজ্জা লাগছে। আর আপনি এভাবে কথা বললে সবাই হয়তো ভাববে আপনি ওই মেয়েগুলোর মতো। নিশি ভ্রু কুঁচকে তাকালো। তার গলায় কৌতূহল মেশানো বিস্ময়ের সাথে বলল, আপনি কি বললেন? আমি? সালমান ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে বলল, আপনাকে কখন বললাম? আসলে আমি তো ঘুরতে বেরিয়েছি, কিন্তু পথ হারিয়ে ফেলেছি, তাই দাঁড়িয়েছিলাম। প্লিজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। নিশি চারপাশে চোখ বুলিয়ে নিল। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চিন্তা করে সরাসরি বলল, ঠিক আছে, আমার পেছনে আসুন। সালমান এক ধাপ পিছিয়ে দাঁড়িয়ে ভ্রু উঁচু করে বলল, একটা কথা শুনুন ম্যাডাম, আমি সালমান এনজো। মেয়েরা আমার কাছে আসে বুঝলেন, আমি মেয়েদের পিছনে ঘোরাঘুরি করি না। জোকসটা ফানে ছিল আর আমিও মজা পেয়েছি। সালমান এক মুহূর্ত চুপ করে থেকে নিচু স্বরে বলল, আপনাকে ক্যাকটাস কি অকারণে বলি? নিশি এক পা এগিয়ে গিয়ে ফিরে তাকালো, চোখ কুঁচকে বলল, আপনি কি যেন বললেন? সালমান মুচকি হেসে বলল, কিছু না, চলুন আপনি। বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। আহির জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল এক চমৎকার দৃশ্য। নুহা বাগানের নরম ঘাসের উপর বসে আছে। চারপাশে ছোট ছোট খরগোশের দল। ওদের সঙ্গেই খেলছে, হাসি মৃদু স্বরে কথা বলছে। পরনে সাদা রঙের ফ্রক, গায়ে জড়ানো পাতলা সাদা ওড়া, বাতাসে তার খোলা চুলগুলো নরম পরশ বুলিয়ে যাচ্ছে। আহির তাকিয়ে রইল অপলক। মনে করতে চাইল সেদিনের পর কবে এমন প্রাণবন্ত হাসিতে নুহাকে দেখেছে। বহু চেষ্টা করেও মনে করতে পারল না নুহার হাসির এমন সৌন্দর্য, অথচ সে নিজেই জানে না। সব সময় যেন মুখ ভার করে রাখে। যার সঙ্গেই দেখা হয় একটু না একটু ঝগড়া করেই ছাড়ে। আর আহির, তার তো নুহার সঙ্গে কথা বলার সুযোগই হয় না। যেন ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলে নুহা। একটা ছোট্ট খরগোশ নুহার কাঁধে উঠে পড়েছিল। সেখান থেকে প্রায় পড়ে যাচ্ছিল। নুহার সঙ্গে সঙ্গে সে তাকে ধরে ফেলল। আহির মুগ্ধ চোখে সে দৃশ্য দেখতে লাগলো। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে গেল। সাহির,
শাহির এসে নুহার পাশে বসেছে, কি যেন বলছে তাকে। কিছুক্ষণ পর নুহা হাসতে শুরু করলো। সেই হাসিতে যেন বিকেলের আলো আরও ঝলমলে হয়ে উঠল। জানালার গ্রিল শক্ত করে ধরে রইল আহির। ভেতরে কোথাও একটা অস্বস্তির দানা বাঁধল। এ আবার এসছে, এর মতলবটা কি? নুহার হাসির শব্দ কানে বাজতে লাগলো আহিরের। কি এমন কথা বলছে ওরা যে শুনে এত হাসছে? না, আমাকেও বাগানে গিয়ে দেখতে হচ্ছে। কি এমন কথা, আমারও শোনা উচিত। আহির বাগানে এসে দেখল শাহির ইতিমধ্যেই চলে গেছে। প্রাকৃতিক শান্তি আর নীরবতার মাঝে নিজেকে এক অচেনা আবেগের মধ্যে আবদ্ধ বোধ করছিল আহির। ঠিক তখনই নুহা তাকে পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে লাগলো। আহিরের মনটা আরও ভারী হয়ে গেল, যেন কোনো কিছু হারানোর কষ্ট তাকে অবশ করে দিয়েছে। সে ধীরে ধীরে নুহার দিকে তাকিয়ে প্রশ্ন করল,